এখন বক্তব্য রাখবেন আমাদের শরদিন্দু উদ্যোগ সাহেব, উনি আরো বিস্তারিতভাবে বিষয়টা ব্যাখ্যা করবেন। জয় ভীম, জয় ভারত। আমার ধর্মমিত্র, 2011 সাল থেকে এই মহিষাসুর স্মরণ সভাকে কেন্দ্র করে যে সাংস্কৃতিক আন্দোলন শুরু হয়েছে তা এখন ঘূর্ণিঝড়ের আকার ধারণ করেছে। শুধু বঙ্গোপসাগরে নয়, ভারত মহাসাগরের নীল জলের মধ্যে, এই নীল আকাশের মধ্যে একটা নীল ঘূর্ণিঝড় আকার ধারণ করেছে এবং ভারতবর্ষকে ধুয়ে মুছে সাফ করে দেওয়ার জন্য যত আবর্জনা ওরা সৃষ্টি করেছে, যত গ্রন্থের পাহাড় ওরা সৃষ্টি করেছে, এই নীল ঘূর্ণিঝড় ধুয়ে মুছে সাফ করে দিয়ে আপনাদের সামনে নতুন ভারতবর্ষ গড়ার দিকে এগিয়ে যাচ্ছে এই মহিষাসুর সাংস্কৃতিক আন্দোলন। একটা সময় আমাদের মাইথোলজির উপরে নির্ভর করতে হতো। মহিষাসুরকে স্মরণ করার জন্যে ব্রাহ্মণ্যবাদীদের, আমি ব্রাহ্মণ্যবাদী শব্দটা ব্যবহার করছি এই কারণেই যে ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করলেই ব্রাহ্মণ হয় না। ব্রাহ্মণ্যবাদ একটি রোগ, একটি ভয়ঙ্কর রোগ। সেই রোগ যে ব্রাহ্মণ্যবাদী, সেই রোগের মধ্যে ঢুকে গেলে তিনি হন ব্রাহ্মণ। সুতরাং ব্রাহ্মণ পরিবারে একটি মানুষ যখন জন্মায়, তিনি যদি ব্রাহ্মণ্যবাদের বিপরীত মেরুতে এসে দাঁড়িয়ে সমস্ত পৃথিবীর জীব সত্তার প্রতিনিধিত্ব করেন, তাকে আমরা কখনো তার টাইটেল যাই হোক না কেন, তাকে আমরা ব্রাহ্মণ বলতে পারি না। তিনি অস্বীকার করেন এই ব্রাহ্মণ্যবাদ। সুতরাং ব্রাহ্মণ্যবাদ একটি কপট সঠতা, যে সঠতা দিয়ে ওরা ভারতবর্ষের প্রাচীন যে সংস্কৃতি ছিল সেই সংস্কৃতিকে ধ্বংস করেছে। প্রশ্ন, এত এত পাহাড়, সেই পাহাড়গুলো কিন্তু আপনাদের ডিঙোতে হবে। সেই পাহাড়গুলো বিভিন্ন প্রহেলিকায় ঢাকা। ধন্যবাদ শ্রীকান্তদা, আমরা গর্বিত যে আমাদের মধ্যে আমাদের ভূমি সন্তানদের এক প্রতিনিধি শ্রীকান্ত মাহাতো সুদূর জঙ্গলমহল থেকে তিনি এসেছেন। আমাকে কথা দিয়েছিলেন আমি আসব, তিনি এসেছিলেন। এই জঙ্গলমহলে তিনি প্রতিনিধিত্ব করছেন হুজুর দুর্গা স্মরণ সভা সমিতিকে এবং আমাদের কৃষ্ণকান্ত মাহাতোকে সার্বিকভাবে সহযোগিতা করছেন। আমরা তার কাছে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি। তিনি বর্তমান এমএলএ, তিনি নির্বাচিত এমএলএ। এখন এই মহিষাসুর আন্দোলনটা যেভাবে এগোচ্ছে সেটা আর মাইথোলজিকে ঘিরে নেই। এই জায়গাটায় প্রথম দিকে আমাদের যে সমস্ত মানুষেরা, বিশেষ করে চারিয়ার মাহাতো, পশুপতি মাহাতো, তারা পশুপতি মাহাতো একজন অ্যানথ্রোপোলজিস্ট, কিন্তু মহিষাসুর আলোচনা করতে গিয়ে মাইথোলজির আলোচনা করতে বাধ্য হয়েছে। এখন আপনাদের কাছে সুনিশ্চিতভাবে বলছি, আর মাইথোলজির মধ্যে আবদ্ধ নেই মহিষাসুর। মহিষাসুর যে একজন ঐতিহাসিক মানুষ এবং এই ভারতবর্ষের ভূমি সন্তানদের একজন, তা পরিষ্কার করে দিয়েছেন হাজার হাজার গবেষকেরা। সেই জায়গাটায় আমি আসবো আপনাদের কাছে। তার আগে আমরা জানাতে চাই এই ভূমি সন্তানদের ঐতিহাসিক বয়স কত। খাইবার বোলান গিরিপথের মধ্যে দিয়ে
যে মানুষগুলো কিছুক্ষণ আগে মিলন বলেছেন যে দেবাস বা দেবতা বা আরিয়াম্যান তারা কখন এলেন এই পথে, এইখানে কেন আসতে বাধ্য হলেন, এগুলো জানতে হবে। আপনারা জানবেন এই সারা পৃথিবীতে যত সিভিলাইজেশন হয়েছে, ক্যাটাল হক থেকে শুরু করে একেবারে আমাদের এই গঙ্গারিডি সিভিলাইজেশন, সেই সিভিলাইজেশনে ব্রাহ্মণ্যবাদীদের একটু হাত নেই। তারা এই সিভিলাইজেশনে বিশ্বাস করত না, এই মানবতায় তাদের বিশ্বাস ছিল না, তাদের ঘর বাড়িতে বিশ্বাস ছিল না, তারা ছিল যাযাবর বৃত্তিতে বিশ্বাসী। সুতরাং স্থায়ীভাবে কোথাও বসবাস করা, স্থায়ী সভ্যতা গড়ে তোলা, স্থায়ীভাবে দৃশ্য অদৃশ্য সমস্ত কিছুকে নিজের মধ্যে নেওয়া এবং আত্মদীপ জ্বালিয়ে সেইগুলোকে ব্যাখ্যা করা, এইগুলো ব্রাহ্মণ্যবাদের ধমনীতে নেই। এগুলো আছে যারা জীব জগৎকে বন্ধুত্বপূর্ণ পরিবেশের মধ্যে, জীব জগতের মধ্যে নিজের অস্তিত্ব খুঁজে বেড়ায়, সেই অসুর ধর্মী মানুষের। আপনারা জানেন জার্মানি থেকে একজন বিখ্যাত স্কলার, তিনি সংস্কৃত ভাষা নিয়ে গবেষণা করতে এসেছিলেন, ম্যাক্স মুলার। তিনি প্রথমে বলেছিলেন সংস্কৃত ভাষা সারা পৃথিবীর সমস্ত ভাষার মাতৃভাষা। গবেষণা শুরু করলেন ভারতবর্ষে এসে, গবেষণা করতে গিয়ে দেখল সংস্কৃত ভাষার বয়স খ্রিস্টীয় 800 শতকে, গুপ্তা যুগে সংস্কৃত লেখা হচ্ছে পাণিনির পর থেকে। তার মোহভঙ্গ হলো। তারপরে তিনি গবেষণা করতে করতে দেখেন ইতিমধ্যে অ্যানথ্রোপোলজিক্যাল গবেষণা উত্তর বাড়তে শুরু করেছে। অ্যানথ্রোপোলজিস্টরা ভারতবর্ষের যে প্রাচীন মানুষগুলো, তাদের ডিএনএ, তাদের রক্তের সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পেয়েছেন এই দেশের মানুষের বয়স 65,000 বছরের। তার মানে আফ্রিকার যে কেনিয়াতে যে মানুষতর প্রাণীর উদ্ভব ঘটেছিল, সেই মানুষগুলো খাদ্যের অন্বেষণে তারা ছড়িয়ে পড়তে শুরু করে। এই খাদ্যের অন্বেষণে ছড়িয়ে পড়তে শুরু করে। এই ইতিহাসটা কোথায় আছে জানেন? খাদ্যের অন্বেষণে মানুষ ছড়িয়ে পড়তে শুরু করেছে, এই ইতিহাস আছে সাঁওতাল আদিবাসীদের জৌনসেন বিদ্যিতে। তারা বলছে হিহিরি পিপিরি, দেখুন স্মৃতিতে তার কিন্তু কেনিয়া নেই, সেখানে বলছে হিহিরি পিপিরি থেকে শুরু করে তার যাত্রা শুরু হয়েছে। তারপরে খোঁজ খামানের মধ্যে দিয়ে সে শাসাং বেড়াতে পৌঁছেছে। সে শাসাং বেড়াতে পৌঁছে পিত নদীর দেশ, শাসাং বেড়া হচ্ছে পিত নদীর দেশ। বলুন পৃথিবীতে পিত নদীর দেশ কোথায় আছে? হোয়াংহো। তাহলে এইভাবে সে আস্তে 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 যখন দেখেছে কোথাও ঠিক মতো উর্বর জমি নেই, কোথাও ঠিক মতো নেই, তখন সে আস্তে আস্তে আবার ঢুকে চাই চম্পাগড়ে এসে পৌঁছেছে। এই চাই চম্পাগড় 7 নদীর দেশ। তারা বলছে ইয়াইনায় দিশম চম্পা। এই চাই চম্পাগড়ে এসে তারা দেখছে ভূমি উর্বর, এখানে শাল গাছ রয়েছে, এখানে সিম বলা হয় মুরগি জাতীয় পাখিকে। ওটা দেখার পরে ওইটাই মাত্র শিকার করতো তারা, অন্য কিছু নয়। যেখানে এড়া ঘাস আছে, এড়া ঘাস হচ্ছে আপনারা জানেন ধান গাছের অনুরূপ একটি ঘাস, যেটা কৃষকরা
ধান গাছকে সুস্থ করে দেওয়ার জন্য এই এড়া গাছটাকে ফেলে দেয়, কারণ ওইটা থাকলে পরে ও বেশি রকমের খাদ্য খেয়ে নেয়, ধান গাছ পরিপুষ্ট হয় না। এই ঘাসটা যেখানে জন্মায় সেই অঞ্চলটা দেখে আমাদের পূর্বপুরুষেরা বলছে এইটা হচ্ছে আমার 7 নদীর দেশ, এখানে পরিপূর্ণ আলো রয়েছে, বাতাস সুমধুর, জল সুমিষ্ট, এখানে তারা বসবাস করবে, চাই চম্পাগড়। আপনারা ঠাকুরমা এর মধ্যে চম্পাগড়ের রূপকথা পেয়েছেন না? চম্পক নগরীর রাজকন্যা আমাদের সবার মধ্যে আছে সেই ঘটনা। তাহলে এই যে 65 বছর ধরে, 65,000 বছর ধরে তারা বিভিন্ন জায়গায় আসতে আসতে আমরা দেখেছি তারা প্রথম আবিষ্কার করেছে ভারতবর্ষে এসে কেভ শেল্টার গুলো আবিষ্কার করেছে। আমাদের কেভ শেল্টারের অভাব আছে? নেই। এলিফ্যান্টা কেভ, সিমলা হিলস, ভীমবেটকা, সেখানকার যদি আপনারা আর্টিফ্যাক্ট সংগ্রহ করেন এবং তার রেজাল্ট দেখেন তাহলে দেখবেন এই মানুষগুলোর যে হিহিরি পিপিরি থেকে, মানে হচ্ছে কেনিয়া থেকে তার বিবর্তনের যে রাস্তা, সেই রাস্তায় সে প্রায় 65,000 বছর ধরে একেবারে ব্ল্যাক মানে কৃষ্ণ সাগর পেরিয়ে আরবিয়ান পেনিনসুলার মধ্যে দিয়ে ঢুকে ভারতবর্ষে এসে কেভ শেল্টার পেয়েছে। এত বড় ইতিহাস আমাদের। আর 3,500 বছর আগে এসে আমাদের বলছো এই মানুষগুলো অসভ্য, দৃশ্য অদৃশ্য, ব্যক্ত অব্যক্ত সমস্ত শব্দের উদ্গাতা আমরা। আমাদের শব্দ ছাড়া তোমাদের কোনোভাবে ব্যাখ্যা করতে পারতে না কিছুই। আমাদের শব্দকে ধার করে তোমরা শব্দটাকে তার ঘাড়ের উপরে বিভিন্ন ধরনের কালোয়াতি করে সেই শব্দের পরিবর্তন ঘটিয়ে বলছো সংস্কৃত সমস্ত ভাষার মাতৃভাষা। গবেষণা সেটা বলছে না। গবেষণা বলছে যে আমাদের গবেষকদের, ভাষাতাত্ত্বিক গবেষকদের গবেষণা থেকে বলছেন আমাদের আদিবাসীদের ভাষা, অস্ট্রিক ভাষা হচ্ছে সমস্ত পৃথিবীর ভাষার মাতৃভাষা, যে ভাষা এখনো ধরে রেখেছে আমাদের সাঁওতালেরা, সাঁওতাল সমাজ। আর দেখবেন বাঙাল আর সাঁওতাল মানে বঙ্গবাসী আর সাঁওতাল একসঙ্গে আছে। তার মানে বঙ্গবাসীদের, বঙ্গবাসী এই কারণে বলছি যে বঙ্গবাসী মানে বাঙাল নয়, বঙ্গবাসী মানে হচ্ছে বঙ্গ যে 16 জনপদের পদ, একটি পদ, সেই পদে আমরা অবস্থান করতাম। তো আমাদের এত ইতিহাস আছে। এইবার মহিষাসুরের জায়গায় আসি, যেটা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, ভীষণ রকমের অবাক হয়ে যাবেন। যে মাইথোলজির প্রহেলিকা ওরা রচনা করেছে তার মধ্যে খানিকটা ক্লু আছে। মানে ওদের আমাদের রাজাদের হত্যা করার যে কৌশলগুলো, সেই কৌশলগুলো আপনি পাবেন ওদের মাইথোলজির মধ্যে, কিভাবে হত্যাটা করেছে। এবং হত্যা করার পরে যিনি হত্যাকারী তাকে মহিমান্বিত করা হয়েছে, আর যিনি হত্যা হয়েছেন তাকে নিকৃষ্টতর করা হয়েছে। আপনারা মনে রাখুন। আচ্ছা বলুন তো দেখি, মৌর্য শাসনের আগে ব্রাহ্মণ্যবাদীদের শাসন করার দক্ষতা কোথাও ছিল? ইতিহাস বলে, বলে ইতিহাস। মৌর্যদের আগে আমরা দেখলাম নন্দ বংশ, না? নন্দ বংশ মৌর্য বংশেরই পূর্বপুরুষ। তার আগে এই যে নন্দ বংশ থেকে যে ইতিহাসগুলো আমরা পাচ্ছি, সেই সমস্ত ইতিহাস হচ্ছে অসুরদের ইতিহাস। নন্দ বংশ, মৌর্য বংশ
মৌর্য বংশের শেষ রাজা হচ্ছেন বৃহদ্রথ। তারপরে মাত্র 22 বছরের শাসন করতে পেরেছিল ব্রাহ্মণ্যবাদী পুষ্য শুঙ্গ। এই 22 বছরের ইতিহাসটা কি ছিল? সমস্ত রাজাদের, এই 16 জনপদের সমস্ত রাজাদের কি করেছিল পুষ্যমিত্র শুঙ্গ? তিনি একটা অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। অশ্বমেধ যজ্ঞ আমাদের এই যে গণেশ রাজা গণেশ, সেই রাজা গণেশও করতে চেয়েছিল, সেটা বাধা দিয়েছিল ওর সভা কবি কীর্তিবাস ওঝা। বলছিল না, এই সময়ে মানে এই যা চলছে এই সময়ে অশ্বমেধ যজ্ঞ করা যাবে না। তবে অশ্বমেধ যজ্ঞের মানেটা কি? এগুলো কিন্তু খুব সিম্বলিক। অশ্বমেধ যজ্ঞ কেন? নাকি অশ্বের কপালে একটা ঘোষণা করা হবে, সেখানে লেখা হবে, কি লেখা হবে? আমাদের গানে আছে, অশ্বের কপালে বিজয়পত্র লেখা হবে। যে অশ্ব ধরবে সতীমার সন্তান হলে অশ্বকে ধরিবে, অসতীর পুত্র হলে অশ্ব ছেড়ে দিবে। তাই তো এটি? অসতীর পুত্র হলে অশ্ব ছেড়ে দেবে। যদি প্রশ্ন করা হয়, ও রাম, তোমার মা কেমন সতী? বাপ তো বাজা ছিল। রাম, তোমার মা কেমন সতী? কোথা থেকে তোমার জন্ম হলো? কার উরসে জন্ম হলো? জানেন এই ঘটনা? 8 ধরনের শৃঙ্গার কার্য করা হয় অশ্বমেধ যজ্ঞের সাথে। 8 ধরনের শৃঙ্গার। এবং যিনি এই পুত্র কামষ্ঠী যজ্ঞের যিনি প্রধান পুরোহিত, তিনি প্রকাশ্যে প্রধান রানী তার সঙ্গে যৌনাচার করবেন, আর রাজা ওইখানে বসে সেই যৌনাচারের বিবৃতি দেবেন। এইটা হচ্ছে ঋক বৈদিক শিষ্টাচার। দেখবেন এই ঋক বৈদিক শিষ্টাচারের কথা বলছে কখন জানেন? বলছে ভীষ্ম। ভীষ্ম কখন বলছে? যখন সন্তান উৎপাদন করতে হবে। ভীষ্ম প্রতিজ্ঞা করেছে যে আমি বিয়ে করব না, আর ভাইটা হচ্ছে নপুংসক, কিন্তু বংশ রক্ষা করতে হবে। তখন মা, তিনি ছিলেন পদ্মগন্ধা, পরে হয়েছিলেন পদ্মাবতী। সেই পদ্মাবতীকে বলছে ভীষ্ম, দেখো মা, যদি সত্যি সত্যি সন্তান উৎপাদন করতে হয়, তাহলে আমার বৈদিক শিষ্টাচার হলো যে কোনো ব্রাহ্মণকে ডেকে তুমি তোমার পুত্রদের যে নারী আছে, তুমি তোমার পুত্রবধূদের গর্ভতে নিষেধ করতে পারো এবং ক্ষমতাশালী পুত্রের জন্ম করতে পারো। এটা বৈদিক শিষ্টাচার। মহাভারতে আছে। আর পুত্র কামষ্ঠী যজ্ঞতে 8 রকমের শৃঙ্গার করা হচ্ছে, এবং একটা শৃঙ্গার প্রধান মহিষীকে করতে হয়, যেটা ওই যে দিগ্বিজয়ের ঘোড়া, সেই ঘোড়ার সঙ্গে 1 রাত ধরে। বুঝুন এটা কি হচ্ছে? তাহলে ও রাম, অশ্বের ভালে তুমি লিখে দিলে বিজয় পত্র, আর বলে দিলে যে সতী মায়ের সন্তান হলে অশ্বকে ধরিবে, অসতীর পুত্র হলে অশ্ব ছেড়ে দেবে। তুমি সতীর পুত্র তো, তাকে সতী বলা হয়। ব্যাখ্যা আছে, ওইদিকে যাব না। আমরা আসবো আমাদের মহিষাসুর আন্দোলনের মধ্যে। ওই কামাচারী আন্দোলন অসুর আন্দোলন নয়, সেটা আমি বারবার দেখাচ্ছি, এবং আমরা বারবার আমাদের গবেষণাপত্র থেকে দেখাচ্ছি যে আমাদের যে শিষ্টাচার ছিল, আমাদের যে ধর্ম ছিল, সেইগুলোকে ওরা দুর্বলতার সুযোগ নিয়ে, দেখবেন ওই বলেছে পনির সঙ্গে শর্মার কথোপকথনে, সেখানে বলছে যে পনিরা বলছে তুমি আমার বোনের মতো, আমার বাড়িতে অতিথি গ্রহণ করো। তো শর্মা ঘাবড়ে গেছে, বোন কি জিনিস,
অবস্থা বুঝুন। সরমা জানে না বোন কি জিনিস। যদি প্রশ্ন করেন ব্রহ্মা জানতো বোন কাকে বলে আর কন্যা কাকে বলে, ব্রহ্মাও জানে না। আপনারা কি জানেন ব্রহ্মা জানতো যে কোনটা বোন আর কোনটা মা আর কোনটা কন্যা? ব্রহ্মা জানে না, না হলে সরস্বতীর পেটে ওই মনু হতে পারে না। সরস্বতী নিজের মেয়ে, নিজের কন্যার গর্ভে মনুর জন্ম হতে পারে? কারণ ব্রহ্মার কাছে আমাদের বলেছে, আমাদের বেদে গীতার মর্ম জানে, হ্যাঁ বেদে গীতার মর্ম জানে, লালন বলেছে, জানে না এসব। এই সব শিষ্টাচার অসুরদের শিষ্টাচার। কি শিষ্টাচার? যে নারীর সাথে এক নারী ব্রহ্মচারী হতে হবে রাজাকে। রাজা হবেন এক নারী ব্রহ্মচারী। নারীর সঙ্গে যুদ্ধ করা চলবে না। নারীকে অপব্যবহার করা চলবে না। অসুর রাজাদের নিয়মে নেই। দশরথ তার নিজের মেয়েকে ঘোড়াকে পাওয়ার জন্য, ঘোড়া শুধু বুঝেন, ঘোড়া পাওয়ার জন্য বন্ধুর কাছে দিয়ে দিল, বন্ধুর কাছে বিক্রি করে দিল। তো ওদের মাইথোলজি যা বলে বলুক কে। তো আমাদের নীতির মধ্যে রয়েছে আশ্রিতের সাথে যুদ্ধ করা চলবে না, ক্ষুধাতুরের সাথে যুদ্ধ করা চলবে না, শিশুর সাথে যুদ্ধ করা চলবে না। এবার খেয়াল করে দেখুন যে ওদের যতগুলো পুরাণ আছে সেই পুরাণে কিভাবে অসুরদের হত্যা করা হয়েছে। অসুরদের হত্যা করা হয়েছে ব্রাহ্মণ অতিথি, আমাকে খাবার দাও। কি খাবার? নাকি সবকিছু দাও? সবকিছু তো দিলে, সব তো দিলে না, তোমার ছেলেটাকে কেটে মাংস করে খেতে দাও। তার মানে ব্রাহ্মণ্যবাদ এমন একটা নৃশংস মতবাদ যে নরভক্ষণ করত, নরদের যোগ্য করত এবং মানুষের মাংস খেতেও তারা মানে কখনো ছাড়ত না। এমনই একটি নৃশংস মতবাদ এই ব্রাহ্মণ্যবাদ। মনে নেই কার মাংস? বৃষকেতুর মাংসকে খেতে দিচ্ছিল, খেতে দিতে বাধ্য হচ্ছিল। গুরু দক্ষিণা দিতে হয়। ভাবেন একটা গুরু, তার কাছে দক্ষিণা দিতে হবে আঙুল কেটে একলব্যকে। এমন নৃশংস মতবাদ যে আমাদের যে গুরুরা তার নিজের সমস্ত কিছু থেকে গুরু থেকে শিষ্য বড়, এই কথা অসুর ধর্মতে বলা হয়। আর ওরা শিষ্যর অঙ্গুলি কেটে চিরকালের জন্য শিক্ষাকে ধ্বংস করে দিতে দেয়। এই হচ্ছে ওদের মতবাদ। অসুর আন্দোলনের বিষয়ে এইভাবে উঠে আসছে আমার ইতিহাস। রিসেন্টলি আপনারা দেখবেন, খুব এই কয়েকদিন আগে 14 তারিখ আপনারা একটা বড় জায়গা ভারতবর্ষের ক্ষেত্রে কেন জানেন? 14ই অক্টোবর বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর 5 লক্ষের বেশি মানুষ নিয়ে সধম্য প্রবর্তন করেছিলেন। এই 14 তারিখে বিশাল সংখ্যক এক গবেষক দল তারা মহীশূরের চামুন্ডি পর্বতে গিয়ে তার নিচে যে মহিষাসুরের মূর্তি আছে সেই মূর্তিটাকে ঘিরে ধরে বলেছে যে এই মূর্তি, এই দানবের মূর্তি আমাদের মহিষাসুরের মূর্তি নয়। এই মূর্তি অবিলম্বে পালন করে এখানে এক সঠিক মহিষাসুরের মূর্তি বসাতে হবে, যে মহিষাসুর ছিলেন একজন বুদ্ধিস্ট মঙ্ক, একজন বুদ্ধ ধর্ম প্রচারক। 16 জনপদের যে 16 মানে 16টা জনপদের যে ধর্ম মহাবিত্ত, যে ধর্ম মহাবিত্তদের অশোক বলেছিলেন তার রক এডিক্টে, 13 নম্বর রক এডিক্টে, আজ থেকে আমার পুত্র, আমি, আমার পুত্র, আমার প্রপৌত্র এবং আমার অসুর ক্লানের কেউ আর যুদ্ধে
মানুষের হৃদয়কে জয় করে তবেই আমার ধর্ম বিজয় করব। যুদ্ধ বিজয় নয়, ধর্ম বিজয় হবে অসুরদের মূল চেতনা। এই কথা তিনি যখন সমস্ত বিশ্বের আরহতদের ডাকেন, ডেকে তৃতীয় বিশ্ব ধর্ম বৌদ্ধ ধর্ম সংগীতি তিনি কনফারেন্স করেন, বুদ্ধ কনফারেন্স। সেই কনফারেন্সে 16টা জনপদে 16 জনকে ধর্মমৈত্য হিসেবে পাঠানো হয়। কি করতে নাকি প্রত্যেকটা জীবের মধ্যে ভ্রাতৃত্ব দিতে, বুদ্ধের বাণীকে প্রচার করতে। কি সেই বাণী? নাহি বিরানা বিরানি সমন্তি ভকুরাচরণ অবিরানা চ সম্মন্তি এসো ধম্ম সনাতন। যুদ্ধ দিয়ে মানুষের হৃদয় জয় করা যায় না। যুদ্ধ আর একটা যুদ্ধকে ডেকে আনে। হিংসা দিয়ে মানুষের হিংসাকে জয় করা যায় না। হিংসা অনেকগুলো হিংসার জন্ম দেয়। একটি হত্যার মধ্যে দিয়ে হত্যাকে জয় করা যায় না। হত্যা আরো অনেক হত্যাকে ডেকে আনে। সুতরাং একমাত্র ভালোবাসাই হচ্ছে সম্পদ, যেটা দিয়ে হৃদয় জয় করতে পারলে সমস্ত কিছু জয় করা যায়। এই কথা এবং বুদ্ধির ধর্মের সমস্ত কিছু জীব জগতের একেবারে সর্বস্তরে সব্যে সত্তা সুখিতা হন্তু, সব্যে সত্তা আভেরা হন্তু, সব্যে সত্তা আমিঠা হন্তু, সব্যে সত্তা অব্যপজ্জা হন্তু, সব্যে সত্তা সুখী আত্মার পরিহরন্তু। এই যে ধর্ম বাণীগুলো, সেই ধর্ম বাণীগুলো 16 জনপদের 16 মহাজনকে তিনি দায়িত্ব দিয়ে 16 জনপদে নিযুক্ত করেন। এই 16 জনপদের একজন জননায়ক হচ্ছেন মহাদেব মহেশ। তিনি এই যে বুন্দেলখণ্ড থেকে শুরু করে একেবারে মহিষাসুর পর্যন্ত তার রাজত্ব ছিল, এবং এই জায়গায় এই জননায়ককে সম্রাট অশোক নিয়োগ করেন। এইটা কল্প কাহিনী নয়, এটা সম্রাট অশোকের 16 মহাজন পদের যিনি ধর্মমিত্র হিসাবে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই দলিল প্রকাশ করেছে আমাদের গবেষকরা। সুতরাং তোমরা আর ওই প্রহেলিকা দিয়ে আমার ভারতবর্ষের সঠিক ইতিহাসকে আর কোনদিন তোমরা ঢেকে রাখতে পারবে না। আমাদের রক এডিক্টে দেখে গেছি আমরা, ওই যে মহিষাসুর তার রক এডিক্ট রয়েছে এখনো তামিলনাড়ুতে। সেখানে যেভাবে তাকে হত্যা করা হয়েছিল, তার বুকে চেপে এই যে দেবী তার বুকে খঞ্জর বসিয়ে দিয়েছিল, সেই রক এডিক্ট করে রেখেছে আমার অসুর রাজারা। গুহার মধ্যে রক এডিক্টে সেই চিত্র আমাদের বেরিয়ে আসছে। তার মানে কি, আমাদের যে আর্কিওলজিক্যাল এভিডেন্স প্রমাণ, আমাদের যে ঐতিহাসিক প্রমাণ এবং আমাদের যে ফোকলোরের প্রমাণ রয়েছে, আমাদের মানুষ ধরে রেখেছে যে এই মানুষটা হলো এই আদিবাসী জনপদের একজন মহান মানুষ, সুদূর দুর্গা। সেই মানুষটাকে একজন বিদেশি দেবীকে দিয়ে হত্যা করা হয়েছিল। তার সুদীর্ঘ যে গবেষণা, সেই গবেষণা প্রকাশ করা হয়েছে। সুতরাং সাথী, আর পালানোর জায়গা নেই। আর আমাদের প্রহেলিকা মানে উদ্ঘাটন করার জন্য মাইথোলজি ধার করতে হবে না। রক এডিক্ট, আমাদের যে ইতিহাসের উপাদান, এগুলো যথেষ্ট। সুতরাং 2011 সাল থেকে জওহরলাল ইউনিভার্সিটি থেকে যে লেখাটার উপরে এই আন্দোলন গড়ে উঠেছে, যে কার পূজা করছে বহুজন, সেই বহুজন জননায়ক হলেন একজন বুদ্ধিস্ট মঙ্ক, যিনি বুদ্ধের বার্তাই সমস্ত জায়গায় ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। আর এই বুদ্ধের বার্তা ছড়িয়ে দিতে গেলে ব্রাহ্মণ্যবাদের প্রচার হয় না। সুতরাং ব্রাহ্মণ্যবাদ লেখা আছে কি, যদি ব্রাহ্মণ্যবাদকে প্রচার করতে হয়, তাহলে এই যে যারা যজ্ঞ রহিত, যারা যজ্ঞের বিরোধী, সেই সমস্ত মানুষকে বধ করতে হবে।
আপনারা খেয়াল করে দেখুন, কলকাতায় ঘুরে দেখুন, বড় বড় পোস্টার, বঙ্গাসুর বধ। এবার পার পেয়ে গেছে, আপনাদের কথা দিচ্ছি, এবার এরা পার পেয়ে গেছে। সামনের বার থেকে তোমরা দুর্গাকে 10 হাত বানাও, 100 হাত বানাও, 1000 হাত বানাও, দুর্গাকে 1600 উপচার দিয়ে যেমন খুশি তেমন করে তোমরা দুর্গার মহোৎসবে মেতে থাকো, আমাদের কোনো কিছু এসে যায় না। কিন্তু বঙ্গের মানুষকে যদি অসুর বলে তাকে হত্যা করার জন্য প্ররোচিত করো, আগামী বছর তোমাদের হাইকোর্টে টেনে নিয়ে এসে এই সমস্ত দুর্গা পূজার বিরুদ্ধে আমরা বিদ্রোহ ঘোষণা করবো। এক ইঞ্চি মাটি ছেড়ে দেবো না। সমস্ত ইতিহাস আমাদের রয়েছে, তোমাদের নির্মূল করে তবেই আমরা ছাড়বো। আমার সমস্ত দলিল তৈরি হয়ে গেছে। আমার বড় বড় যে সমস্ত যারা এই ভার্ডিক্টটা লড়বে তাদের সঙ্গে কথা হয়ে গেছে। সুতরাং এভিডেন্স দিয়ে আমরা দুর্গা পুজো করুক সেটা চাই না, কিন্তু মহিষাসুরকে ওখান থেকে সরাতে হবে। ওই মহিষাসুরকে ওইভাবে পদদলিত করে তার উপরে খুঁচিয়ে ওরকম একজন প্রজ্ঞাবান মানুষকে অসুর অসুর বলে, অশুভ শক্তি বলে দাগিয়ে দেবে, এটা আমরা সহ্য করব না। আমরা এবার অনেক ওষুধ সরে গেছে, অনেক জায়গায় ওষুধ সরে গেছে, তাদের আমরা একটা প্রেস, অনেক জায়গায় ওষুধ সরিয়ে দেওয়া হয়েছে। আমরা তাদের ধন্যবাদ জানাবো যে আপনারা সঠিক যে ইতিহাস আপনারা অনুধাবন করেছেন এবং মহিষাসুরকে দুর্গার পদতল থেকে সরিয়ে দিয়েছেন। আমি আর দুর্গা সম্পর্কে সিঁদুর খেলা ইত্যাদি ইত্যাদি তো যাবো না, এগুলো কেচ্ছা কেলেঙ্কারি, এগুলো লেখা আছে, এগুলো যারা আপনারা উৎসাহী আছেন তারা একটুখানি দেখে নেবেন। আর একটি বার্তা আপনাদের দিয়ে রাখি, আগামী ডিসেম্বরের মধ্যে আমরা এই সমস্ত তথ্য আপনাদের হাতে তুলে দেব একটি গ্রন্থের মধ্যে দিয়ে। সেই গ্রন্থটির নাম আমাদের মহিষাসুর। সমস্ত প্রহেলিকার জাল আমরা ছিন্ন করে টেনে ছিঁড়ে ফেলে দিয়ে আমরা দেখাবো ইতিহাস, আমাদের যে মাটির নিচে জমে থাকা ইতিহাস সেগুলো কথা বলছে। এবং এই অসুরদের যে মহান সভ্যতা ছিল, সেই মহান সভ্যতা মাটি চাপা পড়ে থাকলেও সে আবার সবাক হয়ে উঠছে। ধর্মসাথী আরো বক্তা আছে, তারা বক্তব্য রাখবেন। আপনাদের সবাইকে আবার জয় মহিষাসুর দুর্গার জয়, জয় ভীম।